সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। আজকে না আর অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। আজকে একটা নতুন সকাল অন্যরকমভাবেই শুরু করলাম। তো কালকে তো তোমরা দেখেইছিলে যে আমি ননদের বাড়ি গেছিলাম। তো ননদের বাড়ি থেকেই না একেবারে চলে এসেছি আমার বাপের বাড়ি। তো বাপের বাড়িতে এসে আর সকাল সকাল উঠলাম না, একটু বেলা করেই উঠলাম। যেহেতু কাজকর্ম নেই, সকালে কোনো চিন্তাও নাই, সেই জন্যই কিন্তু একটু বেলায় উঠলাম। উঠে মুখ ধুয়ে নিলাম। আর জানো তো এদিক দিয়ে না চা বসিয়ে নিয়েছি 1 কাপ মতো, বেশি চা করব না, যেহেতু ডোডোকে চা দিই না। আর মাও সকালবেলা বলছে আমি চা খাবো না, মায়ের সুগার, সেই কারণে। আর আমি নিজের মতো নিজেই কিন্তু চাটা করে নিলাম। আর একটু দুধ চা করছি, যেহেতু দুধ চা আমার খেতে ভীষণ ভাল লাগে। আর মা বললো ফ্রিজে একটুখানি দুধ আছে কর। আর এদিক দিয়ে গ্যাসে এত হাওয়া লাগছে কি বলবো, সেই জন্য আমার হাতটা দিয়ে একটু গার্ড করার চেষ্টা করছিলাম যাতে করে হাওয়াটা একটু কম লাগে জানো। তো আর কি করব, এদিক দিয়ে কিন্তু চাটা হয়ে গেছে। আর চাটা আজকে একটু অন্যরকমভাবে করলাম। প্রথমে চায়ের মধ্যে তোমার চা পাতা দিয়ে ফুটিয়ে নিলাম, তারপর নামানোর মুখে চিনি দিয়ে দিলাম। তাতে করে কিন্তু চাটা অনেকটাই আমার মনে হয় ভালো হয় জানো খেতে। আবার যাদের ধরো বাড়িতে সুগার আছে তাদের জন্য তুলে রেখে নিজের জন্য চিনি দিয়ে করে নিলে এরকমটা ভালোই লাগে, বেশ খারাপ কিন্তু লাগে না। তো এই দিক দিয়ে ডোডো এখনও ঘুমের থেকে ওঠেনি। ও ঘুমের থেকে ওঠার আগে সমস্ত কাজকর্মগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু খাওয়া দাওয়া করবো। তো চাটা ঢেলেই ওকে তুললাম, ঘুম থেকে উঠলো। তো ওর জন্য এইদিকে একটু সেরেলাক্স করে নিয়েছি, আর আমার জন্য চা আর 2টো বিস্কুট। সকাল সকাল আর কী বা লাগে বলো, এগুলো হলেই যথেষ্ট খাওয়া দাওয়া। তো এইগুলো খেয়েই কিন্তু অনেকটা বেলা হবে, তো ভাত বসাবো জানো। সকাল সকাল এগুলো দিয়ে একটু নাস্তাটা সেরে নিলাম। আর এদিক দিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু ও এখন খেলা করছে। আর জানো তো আগে আমি কি করলাম, কল থেকে জলটা 1 গামলা টিপে রাখলাম, নাহলে কল টিপবো আবার বাসন ধোবো, এটা করে কিন্তু একটু অসুবিধা হয়। আর যেহেতু অনেক দিন কল টিপি না, অভ্যাসটাও সেরকমভাবে নাই, তাই একটু প্রবলেম হবে, সেই কারণে আগেই জলটা টিপে নিলাম। আর এদিক দিয়ে একা আছি বাড়িতে, যেহেতু মা নাই, আর বাসন মাজছি। ডোডো না এরই মাঝে ছুটতে চলে আসছে জানো, ও থাকতেই চাইছে না একা একা। ও যেহেতু সবার সাথে থেকে অভ্যাস, সেহেতু একা থাকাটা ওর পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণেই ও দেখছি বারবার ছুটে ছুটে আসতে চাইছে, আর আমি ওকে বারণ করছি, যেহেতু ওইখানেই দাঁড়াতে বলছি। এখানে আসলে মশা যেন, ভীষণ প্রকারের মশা, সেই জন্য ওকে আমি বলছি তুই ওখানে দাঁড়া, আমি কিন্তু যাচ্ছি। ও লাস্ট অবধি আমার কথাটা শুনলো না। ওকে খেলনা দিয়ে বসিয়েছিলাম, ও সেই আমার কাছেই চলে আসলো। তো আর কি করব, পাপানকে বলছি পাপা তুই দাঁড়া, আমি বাসনগুলো ধুয়ে নিই। আর জানো তো বন্ধুরা, সত্যি বলতে না মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। শ্বশুর বাড়িতে যখন থাকা হয়, শ্বশুর বাড়ির লোক বলে এ তো পরের বাড়ির মেয়ে, এটা কি ওর বাড়ি? এক গাছের ছাল আরেক গাছে লাগে নাকি, এইসব কথা শুনতে হয়। আর যখন মেয়েটা নিজের বাড়িতে থাকে, একটু একটু করে তিলে তিলে বড় হয়ে ওঠে, তখন কিন্তু বাপের বাড়ির লোক বলে ও কি এই বাড়ির স্থায়ী বাসিন্দা নাকি, ও তো একদিন এই বাড়িটা ছেড়ে চলে যাবে, একদিন এই বাড়ির অতিথিই হয়ে যাবে। এইসব কথা শুনলে সত্যি মনে হয় যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। আর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জন্য একটা বাড়ি তৈরি করা সব থেকে আগে, যেহেতু এই কথাগুলো সম্মুখীন একটা মেয়েকে না হতে হয়। আমার তো মনে হয় যে প্রত্যেকটা মেয়ের নিজেকে নিজের পায়ে প্রতিষ্ঠিত করে তারপরে বিবাহ নামক জিনিসটাই যাওয়া উচিত। যেহেতু এইসব কথার সম্মুখীন আমাদেরকে অনেক হতে হয় প্রতিনিয়ত, প্রতিক্ষণে। তারপরেও বলা হয় নাকি বিয়ের পর যে এটা ওর বাড়ি নাকি আমার বাড়ি, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এমনকি সময় অসময় এমনও হুমকি দেওয়া হয় যে তোমার বাপের বাড়ির দেওয়া জিনিসগুলো গুছিয়ে নিয়ে সোজা চলে যাও, এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সত্যি বলতে গায়ের রক্তে জোর আছে বলে এরকম কথা বলতে পারে খারাপ মানসিকতার জন্য। আমি ধিক্কার জানাই ওইসব শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি বা যারা বলে এইসব কথাবার্তা মানুষজনকে।
আমি চাই না যে আমার ঘরেও একটা ছেলে আছে, কখনো আমার ছেলের বউকে এসে আমি এরকম কথার সম্মুখীন হতে দেবো। ওইসব কথা আমি আমার মানসিকতায় আনতে চাই না, জানো বন্ধুরা। যাই হোক, অনেক মনের মধ্যে ছিল সুপ্ত বাসনা, সেগুলো বলে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি আমি একটু হালকা হব, কিন্তু কি বলো তো, এইসব কথাগুলো শুনতে শুনতে একটা যখন মেয়ে শুনতে শুনতে লাস্ট অবধি চলে আসে না, তখন সেই মেয়েটা আর সহ্য করতে পারে না। আর যখন মেয়েটা বাপের বাড়ি আসে তখনও কিন্তু বলা হয়, এই এলি আবার কবে যাবি শ্বশুর বাড়ি। সত্যি বলতে এরকম মেয়েদের জীবনটাই অনেকটাই কষ্টের। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার বাসন মাজা হয়ে গেল, এদিক দিয়ে চলে এসেছি একেবারে জামা কাপড়গুলো রোদ্দুরে পুরো পাঁপড় ভাজা হয়ে যাচ্ছিল, তুলে একটু ঘরে রাখতে। তো তুলে নিলাম, আর এদিক দিয়ে মশারিটাও ছিল, সেটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এখানে তো কেউ নাই, আমি একা, ডোডোকে নিয়ে কিন্তু আরেকটু কষ্ট হচ্ছে কাজকর্ম করতে। অবশ্য সেরকম কাজকর্ম নেই, মোটামুটি আমার সামর্থ্যর মধ্যে কাজকর্মগুলো রয়ে গেছে। আর মশারিটা তুলে এখানেই আমি রোজ ভাঁজ করে রেখে দিই। আর এই ডিউটিটা যেন ছিল আমার বিয়ের আগে, প্রত্যেক দিনকার সকালে পড়তে যাওয়ার আগে তুলে যেতাম। আর যেদিন পড়তে যাওয়ার আগে সময় না থাকতো সেদিন বাড়ি আসতাম, এসে বিছানা গুছিয়ে স্নান সেরে পুজো দিয়ে কিন্তু স্কুলে যেতাম। এই ডিউটিটা কিন্তু আমার প্রত্যেক দিনের ছিল। আর সত্যি বলতে এখন যখন এসব কাজগুলো করি না, সত্যি সেসব দিনের কথা খুব মনে পড়ে। তখন কেউ ছিল না বলার, এই বাড়িটাই ছিল একেবারে আমার। এই বাড়িটায়, এই ঠিকানাটায় আমি একদম নিয়ে সঙ্গে করে থেকেছি। কি আর করব, যাই হোক। এদিক দিয়ে মা বাজারে ছিল, বাজার থেকে এসছে আলু, কুমড়ো, তারপর বরবটি, মোচা, সমস্ত কিছু নিয়ে এসছে। সাথে করে কিন্তু একটু পাকা আমও এনেছে। পাকা আম খেতে আমার না ভীষণ ভালো লাগে। বিয়ের আগে খুব একটা খেতাম না, এখন যেন যত দিন দিন যাচ্ছে জিনিসপত্র খাওয়ার ভীষণ আকর্ষণ বাড়ছে। তো হাতে পেয়েই যেই কথা সেই কাজ, জানো তো। এইদিকেতে চলে এসেছি আমটাকে ফুটো করতে। তো ফুটো করেই কিন্তু আমটা আমি খাবো। আর ছোটোবেলায় যেন এরকম করে আমার মা বলতো আম খেতে। আর ছোটোবেলার স্টাইলগুলো যখন বড় হয়ে গেছি একটু অ্যাপ্লাই করি, তখন বেশ আনন্দ হয়, জানো বন্ধুরা। তো চলো এভাবে আমটা খাই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। তো রূপা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, বাহ, তোমার ননদের বাড়ি গিয়ে তো অনেক সুন্দর একটা জিনিস দেখালে, যদি পারো টিয়া পাখিটার কথা শুনিও। হ্যাঁ দিদিভাই, সত্যি অনেকটাই সুন্দর একটা জিনিস, জানো তো। সত্যি বলতে আমি তো চলে এসেছি জানো সেই দিন বিকালের মধ্যে। তো আমি যদি আর কদিন থাকতাম তাহলে হয়তো কথাটা শোনাতে পারতাম। তো এখন তো আর আমি যাচ্ছি না, আবারও যাব। আমাদের যাওয়ার সামনে একটা প্ল্যানিং রয়েছে, তখন যদি যাই, টিয়া পাখিটা যদি কথা বলে তাহলে কিন্তু তোমায় আমি শোনাবো। আর জানো তো টিয়া পাখিটা কথা বলছিল না তখন, কেন বলো তো? তখন না আমরা অচেনা মানুষ ছিলাম, চেনা মানুষ থাকলেই বলছে নাকি কথা বলে। তো ঠিক আছে দিদি ভাই, আমি তোমার রিকোয়েস্টটা অবশ্যই রাখবো। তো সত্যি অনেক ভালো লাগলো গো তোমার এই সুন্দর কমেন্টটা পড়ে। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে আমার কিন্তু আম ছাড়াতে বসে পড়েছি। আমার মা বলছে, তুই বিয়ের আগে এত সুন্দর আম মাখা করতিস, তোর হাতের আম মাখা খেতে আমার ভীষণ মন চায়। আর অবশ্য আমার মায়ের ঠান্ডাও লেগেছে, তাই মা বলছে একটু আম মাখা কর না মা, তাহলে একটু মুখটা যদি ছাড়ে। তাই মার কথা শুনে আমটা একটু মাখা করলাম। আর মা বলছে, সত্যি কথা বলতে মুখটা পুরো ছেড়ে গেছে। আর জানো তো, বিয়ের পর আমিও শ্বশুরবাড়ি গিয়ে এরকম করে খাওয়াতাম। এখন বাচ্চা হয়ে গেছে, সংসারের সমস্ত দায়িত্ব মাথায় উঠে গেছে, সেই কারণে আর হয়ে ওঠে না। তো ওই দিক দিয়ে মা যে সমস্ত সবজিগুলো এনেছিল সেই সমস্ত সবজি ঝুড়িতে রাখলাম। আর এদিক দিয়ে মা বলছে, কি খাবি বল? আমি বলছি, তোমার হাতের বড্ড মিস করি পাঁচ তরকারি। তো প্রথমেই বড়িটা ভেজে তুলে নিলাম, যেহেতু বড়িটা জানো তো একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছিলো। তার ওপর আর কি পাঁচ তরকারিতে যা ফোড়ন দেয়, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইদিকে বিভিন্ন রকমের সবজি ছিল, আলু, বেগুন, পটল, বরবটি, তারপর বিনস, তারপরে তোমার ঝিঙে, এই সমস্ত সবজি ছিল। এগুলো দিয়ে একটু পাঁচ তরকারি ঘ্যাটের মতো করা হচ্ছে। তার সাথে নামানোর মুখে বড়িটা দিয়ে দেবো। আর এই তরকারিটা বিয়ের আগে আমি আর মা ভীষণ খেতাম জানো। এর সাথে আমরা টক ডাল করতাম এই সময় আম দিয়ে, তারপর আমরা যখন উঠতো আমরা আবার তেঁতুল দিয়ে। তো এইরকমভাবে আমরা মামে প্রতিনিয়ত খেতাম। এখনও সেই সব দিনের কথাগুলো আমরা দুজনের মধ্যে একজনও ভুলতে পারিনি জানো।
অবশ্য এসব কথা কখনো ভোলার মতনও নয়। আর সত্যি বলতে আমি দূরে চলে যাওয়াতে মা বড্ড একা হয়ে পড়েছে। আজও আমরা সেসব দিনগুলো কথা মনে করি আর ভীষণ দুজনে হাসাহাসি করি আর মনও খারাপ করে। যাই হোক, মায়ের কাছে এসে কিছুদিনের জন্য অন্তত নিজেকে শান্তি মনোভাব রাখলাম। এদিক দিয়ে তরকারিটা অনেকটাই এগিয়ে এসছে, নামানোর মুখে বড়িটা দিয়ে দিলাম। এখন বাজে ঘড়ির কাটে ওই 12:30 মতো। ডোডোকে এখন স্নান মা করিয়ে নিচ্ছে। আর এখানে এলে আমার ভীষণ সুবিধে হয়, যেহেতু ডোডোর কাজগুলো মাই করে। ধরো এই স্নান করানো এসব, কিন্তু খাওয়ানোটা ও আমার কাছ ছাড়া কারো কাছে খায় না। অবশ্য প্রথম ওকে খাইয়েছিল কিন্তু আমার মা জন্মের পর। ও যখন জন্মায় তখন তো আমি নিজের ইয়েতে ছিলাম না, অঘরে ছিলাম। তো তখন জানো তো আমার মা না ওই যে খাবারগুলো আছে ফর্মুলাগুলো সেগুলো খাওয়াতো ছোট্টবেলায়। আর আমি যখন চোখ খুলেছিলাম 3 দিন যখন ওর বয়স, সেদিন তখন মা বলছে দেখ তোর মতো হয়েছে পুরো দেখতে। অবশ্য তখন দেখতে আমার মতো হয়েছিল, এখন না অনেকটাই পাল্টে গেছে জানো। আর কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল এরই মধ্যে। এদিক দিয়ে আমি স্নান সারলাম, মাও স্নান তো সকালে সেরে পুজো দিয়ে দেন। তো স্নান সেরে আমরা দুজন মিলে খেতে বসে পড়েছি। ওই যে বললাম না আজকে সেরকম কিছু করিনি, তো মা করেছে টকের ডাল আর এদিকে নোটের শাক ভাজা, আর আমি একটু পাঁচমিশালি তরকারিটা করলাম। এগুলোই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর খেয়ে দিয়ে এত গরম লাগছিল, হাঁসফাঁস করছিলাম। তারপর মা বলছে যা দেখ বাইরে কেমন বৃষ্টি পড়ছে। আর সেই লোভ সামলাতে পারি, আমি বাইরে এসে না বৃষ্টিটা হাতে নিয়ে একটু অনুভব করছিলাম। আর এত ঠান্ডা লাগছিল কি বলবো। ডোডো তখন ঘুমাচ্ছিল, না হলে ও আমার সাথে চলে আসতো এই বৃষ্টি দেখতে। সত্যি বলতে আমাদের এখানটায় না একটু গরমটা বেশি, আর আমার শ্বশুরবাড়ির এখানে গরমটা অনেকটাই কম। তো এই দিক দিয়ে ডোডোর কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম এই ঘরে বসে বসে। ও যেহেতু ঘুমাচ্ছে, ও ঘুমোতে সমস্ত কাজকর্মগুলো একটু সেরে নেওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি সময়ের মধ্যে। আর এই ডেস্কটপ তো ওকে পরিয়ে নিয়ে এসেছিলাম ননদ বাড়ি থেকে আমাদের বাড়িতে। এইসব জামা কাপড়গুলোই মা সকাল হতে না হতে কাচা ধোয়া করে দিয়েছিল, আর সেগুলোই আমি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা চলো, তোমাদের সঙ্গে তো অনেক গল্প হলো। আর সত্যি কথা বলতে জানো তো বাপের বাড়ি এসে যে এই কটা দিন থাকি, এগুলোও কিন্তু একটা স্মৃতির পাতায় বন্দি হয়ে থেকে গেল। আর সত্যি বলতে এইসব জিনিসগুলো না ধরে রাখার কোনো মুহূর্ত নাই। হয়তো ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে আমরা প্রতিনিয়ত পারছি আমাদের সুন্দর সুন্দর দিনগুলোকে প্রতিনিয়ত ক্যামেরাবন্দি করে স্মৃতির খাতায় রেখে দিতে। তার সাথে যুক্ত হলো আরও একটা দিন। তো এদিক দিয়ে সমস্ত কিছু হলো। আর ডোডো জানো তো খুব বায়না করছে এখন আম খাবে। এখন তোমার ঘড়ির কাটা ওই 6টা মতো। তো ওকে আমি বলছি না আম খেতে হবে না, তুমি একটু তরমুজ খাও। আর ওকে যেই কথাটা একবার মুখ দিয়ে বের করি সেটা কখনো হয়। তো ও চলে এসছো ডিম্বার কাছে তরমুজের আবদারে। তো মা বলছে এটা নাও, নিয়ে ফেলে দিয়ে আসো, তোমাকে আমি তরমুজ কেটে দিচ্ছি। আর মা কি সুন্দর চাকু দিয়ে কাটছে দেখেছো। সন্ধ্যাবেলায় কিচ্ছু ভাল লাগছে না। মা বলছে কি খাবি বল। আমি বলছি সেরকম কিছুই ভাল লাগছে না, যেহেতু তরমুজটা খেয়ে নিয়েছিলাম। তো মা বলছে তাহলে চল একটু ডিমের অমলেট করি। ডিমের অমলেটটাই সন্ধ্যাবেলা বসে তুই ডোডো আর আমি খাই। আর সত্যি খুব ভাল লাগে যেন এরকমভাবে ডিমের অমলেট। আর হাঁড়ির ঢাকনার ওপরে ডিমের অমলেট করে কিন্তু আমরা খাচ্ছি। এরকমটা আমিও ওই যে বললাম পুরোনো দিনে অনেক করেছি। তো এই দিক দিয়ে ডিমের অমলেটটাও ভালো করে ভাজা হয়ে এসছে। আমি মা আর ডোডো সন্ধ্যাবেলায় এটা কিন্তু খেয়ে। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ব্লগটা এখনো অবধি দেখলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর রিকোয়েস্ট করছি, আমার ব্লগটা দেখে তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। বাই।